একটু ব্যাক করি, 2012 সালে প্রথমবারের মতো বিপিএল অ্যারেঞ্জ করা হয়েছিল এবং তখন আপনি বোর্ড পরিচালকের ভূমিকায় ছিলেন। তো শুরুতে একদম বিপিএলের গল্পটা জানতে যাব, তারপরে বর্তমানে যে বিপিএল, বর্তমানে আমাদের বিপিএলটি কিন্তু খানিকটা নড়বড়ে। কখন বিপিএল শুরু হবে এটার কোনো ফিকচারটা ঠিক থাকে না, কোন সিজনে শুরু হবে এটা জানা থাকে না, হয়তোবা টুর্নামেন্ট শুরুর 1 মাস আগে ডিসিশনটা নেওয়া হয়। তাছাড়া আমাদের ডিপিএল কিংবা এনসিএলও যদি দেখেন, সেখানেও কিন্তু মানে একদম হযবরল একটা অবস্থা যে হবে নাকি হবে না, এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে। ইভেন এবছর যে ডিপিএল হবে কিনা এটা নিয়ে ডাউট ছিল, পরবর্তীতে যখন নতুন বোর্ড আসলো শেষ পর্যন্ত কিন্তু আমরা আগামী মাস থেকে ডিপিএল শুরু করতেছি বা প্লেয়ার ইতোমধ্যে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। তো এই ওভারঅল স্ট্রাকচারটা পরিবর্তনের জন্য কি কি পদক্ষেপ আসলে নেওয়া উচিত, আর সেই যে বিপিএল এর জার্নিটা একদম শুরু থেকে শুনতে চাই। আসলে আমাদের বিপিএল এর যে জার্নি, সেই জার্নিটা খুব একটা স্মুথ ছিল না। আমি প্রথম যে বাংলাদেশ বিপিএল আয়োজন করা হয়েছে, আমি সেটার মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করার সৌভাগ্য আমার হয়েছিল। কারণ বিপিএল শুরুর আগে বাংলাদেশের প্রথম যে টি-20 টুর্নামেন্টটা, পিসিএল টি-20-র মাধ্যমে, এটা আমার মাধ্যমে আমি এটা চট্টগ্রাম তে শুরু করেছিলাম। তো ওইটার এক্সপেরিয়েন্সেই আমাদের ক্রিকেট বোর্ড থেকে আমাকে বিপিএল শুরুর দায়িত্ব দেওয়া হয়েছিল। আসলে এই বিপিএল এই টুর্নামেন্টটা হচ্ছে আসলে একটা মডেল, এটা ফ্র্যাঞ্চাইজি মডেল। এটা সারা পৃথিবীতে শুধুমাত্র ক্রিকেট না, অনেকগুলো ইভেন্টে, স্পোর্টস ইভেন্টে এটা বেশ পপুলার একটা ইভেন্ট। এইটা এই এই মডেলটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, এখানে এটা এই ইভেন্টের মাধ্যমে আমরা ওই স্পেসিফিক ইভেন্টকে যেভাবে প্রমোট করব, এটার মাধ্যমে ফিনান্সিয়াল বেনিফিট হওয়া, এই ফিনান্সিয়াল বেনিফিটটা যে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদেরকে নার্সিং করার পিছনে, তাদেরকে প্রমোট করার পিছনে খরচ করা, অনেক বিষয় কিন্তু এখানে প্রথম বিপিএলের আমাদের যে ফ্র্যাঞ্চাইজি কন্ট্রাক্ট ছিল, ফ্র্যাঞ্চাইজির সাথে আমরা যে চুক্তি করেছিলাম, সেই চুক্তিতে এই বিষয়গুলো ছিল। এবং এই মডেলটি হচ্ছে আসলে আপনাকে ওনারশিপ দিয়ে দিতে হবে যারা এই ফ্র্যাঞ্চাইজি ওন করবে, কারণ তারা যে পরিমাণ অর্থ এখানে ব্যয় করবে, এই পরিমাণ অর্থের রিটার্নটা, এটা একটা ফিনান্সিয়াল, কমপ্লিট ফিনান্সিয়াল মডেল। আসলে আমরা প্রথম বছর বিপিএল আয়োজন করতে গিয়ে যে আমরা আইপিএলের মডেলটাকে আমরা অনুসরণ করেছিলাম, ইভেন্টকে আমরা বিগ ব্যাশের যে মডেল, সেটাও আমরা স্টাডি করেছিলাম। এবং এই দুই ইভেন্টের আমরা মডেলটা ফলো করে, এটা আমরা অনেক কাঠখড় পেরিয়ে আমরা এই মডেলটা আমরা এনেছিলাম ইন্ডিয়া থেকে। আমরা আইপিএলের যে অথরিটি ছিল তখন, তাদের কাছ থেকে আমরা নিয়েছিলাম, নিয়ে আমরা এটা নিয়ে দুইটা মডেল নিয়ে আমরা এখানে কাজ করেছি। এটাকে কিভাবে বাংলাদেশের কনটেক্সটে এটা এখানে চালু করা যায়, কারণ ইন্ডিয়ান মার্কেট আর বাংলাদেশের মার্কেটের মধ্যে ডিফারেন্স আছে। তো সব মিলিয়ে আমরা একটা সাস্টেইনেবল মডেল আমরা দাঁড় করাতে পেরেছিলাম, যেটাতে মূল বিষয় ছিল হচ্ছে যারা ফ্র্যাঞ্চাইজি নিবে, টিম ওনাররা, তাদের মালিকানা থাকবে, টিমের মালিকানা থাকবে, তার 3 বছর পর টিমের মালিকানা বিক্রি করতে পারবে। লিমিটেড টিম ছিল, 8টার বেশি টিম ফ্র্যাঞ্চাইজি নেওয়া যাবে না। এবং এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে এই যে আমাদের ফিনান্সিয়াল রেভিনিউ শেয়ারিং যেটা ছিল, আমাদের টিকিট সেলিং থেকে শুরু করে আমাদের বিভিন্ন রাইট সেলিংয়ের যে শেয়ারিং ছিল, শেয়ারিংগুলো আসলে এগুলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি এই ইভেন্টটাকে যদি বড় করতে চান, টিমগুলো, ফ্র্যাঞ্চাইজিগুলো যদি আন্তরিক না থাকে এবং সবার মধ্যে যদি কোঅর্ডিনেশন না থাকে, তাহলে এই যে আমাদের রেভিনিউ শেয়ারিং, যেটা আমাদের মিডিয়া রাইট সেল, এটা আমাদের টাইটেল স্পন্সর বা বাকি যে স্পন্সরশিপ সেলগুলো, এই ইভেন্টটাকে যদি সবাই মিলে বড় করা না যায় এবং সাধারণ মানুষের সম্পৃক্ততা যদি নিশ্চিত করা না যায়, এবং যারা টিম ওন করবে, ফ্র্যাঞ্চাইজিদেরকে এই কনফিডেন্স আনা না যায় যে আপনাদের যে ইনভেস্টমেন্টটা আছে, এই ইনভেস্টমেন্টটা এটা একটা ফিনান্সিয়াল যে এটা একটা পলিসি, এটা 3 বছর পর, 5 বছর পর গিয়ে আপনার এই ইনভেস্টমেন্ট হবে, এটা 3 বছর পর এই রিটার্ন আপনি পাবেন। এইটা যদি আমরা যদি দাঁড় করাতে না পারি, তাহলে আমাদের দাঁড় করাতে পারিনি বলেই কিন্তু আমাদের বিপিএলটা সাস্টেইনেবল হয়নি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রথম দ্বিতীয় বিপিএল এর পর টোটাল স্ট্রাকচারাল এটার পরিবর্তন আনা হয়েছে। এটা মালিকানা দেওয়ার ক্ষেত্রে ক্রিকেট বোর্ডের দিতে চায়নি তারা। প্রতি বছর পর পর
মালিকানা পরিবর্তন করেছে, যে কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু এখানে যে দীর্ঘ সময়ের জন্য ইনভেস্টমেন্ট, যে ওরা যে একটা এটাকে বিজনেস হিসেবে নেবে, সেই চিন্তায় তারা যেতে পারেনি। তো এটা বিশ্বের অন্য যেসব দেশে ইভেন এই ফ্র্যাঞ্চাইজি মডেল, এই যে টুর্নামেন্টটা আছে, এটা আমরা আইপিএল বলি, পিএসএল বলি, বিগ ব্যাশ বলি, এগুলো সবগুলোর মডেল যদি আপনি ফলো করেন, এগুলো কিন্তু এটার মানে আমাদের বিপিএলের মানে স্ট্রাকচারের সাথে তাদের কোনো মিলেই নেই। যে কারণে আমরা এটাকে কিন্তু আমাদের এখানে সুযোগ থাকলো, আমাদের এখানে যারা যে ভালো কর্পোরেট হাউস যেগুলো ছিল তাদেরকে আমরা আনতে পেরেছিলাম, কিন্তু তাদেরকে আমরা রাখতে পারিনি। কারণ তাদেরকে সেই কনফিডেন্স আমরা দিতে পারিনি যে তারা এখানে ইনভেস্ট করে এটার রিটার্নটা তারা নিতে পারবে, প্লাস হচ্ছে তারা বাংলাদেশ ক্রিকেটকে আপনি লাভবান করতে পারবে। যেমন আমি একটা কথা বলতে চাই, প্রথম বিপিএল আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে আমাদের কমিটমেন্ট ছিল যে তারা এই টুর্নামেন্টের পর তারা সারা বছর ব্যাপী তারা প্লেয়ার হান্টিং করবে, ট্যালেন্ট হান্টিং করবে, নিজের বিভাগে তারা টুর্নামেন্ট করবে, এবং এই টুর্নামেন্ট বা হান্টিং থেকে প্রত্যেক বছর 2 জন আন্ডার-19 প্লেয়ারকে মূল টিম অবশ্যই খেলাতে হবে। এখানে এই যে প্লেয়ার তৈরি করা, প্লেয়ার পাইপলাইন তৈরি করার যে পরিকল্পনাগুলো ছিল, সেগুলো কিন্তু 2012 পর আর ফলো করা হয়নি। যে কারণে এই টুর্নামেন্ট থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফিনান্সিয়ালও খুব একটা লাভবান হতে পারেনি, এবং আমাদের যে ক্রিকেট ডেভেলপমেন্ট রিজিওনাল লেভেলে আমাদের যে ফ্র্যাঞ্চাইজিগুলোর মাধ্যমে নিজেদেরকে একটা ক্রিকেট মাঠ করার যে কমিটমেন্ট ছিল, এইগুলো কিন্তু আর হয়ে ওঠেনি। যে কারণে আমরা বিপিএলটাকে সেই অর্থে আমরা স্টাবলিশ করতে পারিনি। আর আপনি যেটা বললেন, আমাদের দেশে যে ফার্স্ট ক্লাস ক্রিকেট যেটা আছে, ডিপিএল যেটা আছে, এর পাশাপাশি আমরা খুব একটা যেখানে নজর দেন, আমাদের 64 জেলায় যে ক্রিকেট লিগটা হয়, এই লিগগুলোকে নিয়মিত আয়োজন করার জন্য ক্রিকেট বোর্ডের কিন্তু কোনো উদ্যোগ ছিল না। যে কারণে শুধুমাত্র বয়সভিত্তিক ক্রিকেটের উপর ভর করেই বাংলাদেশ ক্রিকেট কিন্তু এই পর্যায়ে এসেছে। আমরা সেই জায়গাগুলোতে যদি কাজ করতে পারি, আমরা ঢাকা লিগ শুধু না, ঢাকা লিগের পাশাপাশি আমরা যদি 64 জেলাতে নিয়মিত লিগ টুর্নামেন্ট আয়োজন করতে পারি, বয়সভিত্তিক ক্রিকেট আয়োজন করতে পারি, এবং তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট করতে পারি, তাহলে এই যে খেলোয়াড়গুলো যারা মূলত ঢাকায় যেসব প্লেয়ার যায়, তারা তো বিভিন্ন জেলা থেকেই খেলে যায়, তো তাদেরকে যদি আমরা এখান থেকে প্রস্তুত করে আমরা কম্পিটিটিভ করে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তাদেরকে স্টাবলিশ করে যদি ঢাকায় পাঠাতে পারি, এবং তারা যদি ন্যাশনাল টিমে ইনজেক্ট হয়, তখন কিন্তু আরও অনেক কম্পিটিটিভ এবং মানসম্পন্ন প্লেয়ার কিন্তু পাওয়া সম্ভব। এবং এখানে স্পন্সরশিপের একটা বড় বিষয় আছে। আমরা বেশ কিছু বছর ধরে দেখছি আমরা ডিপিএল আমরা স্পন্সরশিপ পাচ্ছি না, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট যেটা আছে এখানে আমরা স্পন্সরশিপ পাচ্ছি না। অর্থাৎ আমাদের মার্কেটিং যে কমিটি আছে, এই কমিটি কিন্তু প্রপারলি কাজ করতে পারছে না, আমরা ক্রিকেটটাকে সেল করতে পারছি না। আমরা যদি ডোমেস্টিক ক্রিকেটটাকে সেল করতে না পারি, এইটাকে যদি আমরা প্রফিটেবল করতে না পারি, তাহলে কিন্তু ক্রিকেট বোর্ডও একসময় উৎসাহ হারিয়ে ফেলবে। তো আমাদের ফিনান্সিয়াল যেই স্ট্রেংথ আছে, আমরা আইসিসি থেকে যে রেভিনিউ শেয়ারিংয়ের টাকা পাই, আমরা ওইটার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে কিন্তু সামনে যে ক্রিকেট বোর্ড আসবে, তাদের জন্য অনেক চ্যালেঞ্জ কিন্তু সামনে আছে। আমাদেরকে ক্রিকেটটাকে মার্কেটিং করা, বিপিএলের মাধ্যমে আমাদের ফিনান্সিয়াল বেনিফিট প্লাস প্লেয়ারদেরকে বেনিফিটেড করা, ইনফ্রাস্ট্রাকচারকে বেনিফিটেড করা, আমাদের ডোমেস্টিক লিগগুলো, আমাদের শুধু ঢাকা না, সারা বাংলাদেশি লিগগুলো চালু করা, তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া, রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনটা গঠন করা, তাদের মাধ্যমে বয়সভিত্তিকগুলো করে আরও ক্লোজলি মনিটরিং করা, স্কুল ক্রিকেটটাকে আরও ভালোভাবে আয়োজন করা। তা আসলে আমরা যে বারবার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলি ক্রিকেটের, সেগুলো কিন্তু গত 10 বছর যদি আমরা বিবেচনা করি, সেদিকে কিন্তু ক্রিকেট বোর্ডের খুব একটা নজর ছিল না। আমরা প্রত্যাশা করি সামনে যারা আসবেন, তারা এই বিষয়গুলো যদি অ্যাড্রেস করতে না পারেন, এই বিষয়গুলো দিয়ে কাজ করতে না পারেন, আসলে আমরা পঞ্চপাণ্ডব নির্ভর বাংলাদেশ ক্রিকেট যেই ক্রিকেট ছিল, সেটার থেকে আমরা বেরোতে পারবো না। আপনি একসময় আমরা দেখেছি যে আন্ডার-19 যেই পঞ্চপাণ্ডব যেই আন্ডার-19 টিম থেকে এসেছিল, তখন আন্ডার-19 লেভেলেও কিন্তু রিচার্ড ম্যাকিংসের মতো কিন্তু কোচিং স্টাফকে ক্রিকেট বোর্ড হায়ার করেছে। তো আমরা প্রত্যাশা করব এই ফ্যাসিলিটিসগুলো রিজিওনাল লেভেলে, বিভাগীয় যেই আন্ডার-13, 15, 17 দলগুলো আছে, এই ফ্যাসিলিটিসগুলো এখান পর্যন্ত আমরা পৌঁছানো সুযোগ আছে। এবং এখান থেকে যদি আমরা
প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে যদি আমরা একটা ভালো মানের ক্রিকেট বোর্ডের অধীনে যদি 8টা বিভাগ 8টা ক্রিকেট একাডেমি আমরা করতে পারি এবং এই একাডেমিগুলোতে যদি আমরা ভালো কোচিং স্টাফ ট্রেনিং স্টাফ যদি আমরা এখানে ডেপ্লয় করতে পারি, তাহলে কারণ এই প্লেয়ারগুলোই তো ন্যাশনাল টিমে যাবে। আমরা তারা যেভাবে এখন যে প্লেয়ারগুলো আন্ডার 13, 15, 17 ডিস্ট্রিক্ট বা ডিভিশনাল লেভেল দিয়ে বের হচ্ছে, তারা কিন্তু এখানে সেই ফ্যাসিলিটিস বা সেই ট্রেনিং তারা কিন্তু পাচ্ছে না। তো তাদেরকে ওইভাবে যদি আমরা এই লেভেল থেকে প্রস্তুত করে যদি ন্যাশনাল টিমে পাঠাতে পারি, আমি আশা করি প্রত্যাশা করি যে আমাদের আরও অনেক ভালো মানের প্লেয়ার আমাদের পাওয়ার সুযোগ আছে। আমাদের বয়সভিত্তিক যে জেলা লেভেলে বা বিভাগীয় লেভেলে যেই টুর্নামেন্টগুলো হয়, এর অনেক ধরনের স্বজনপ্রীতি, কারচুপি, রাজনৈতিক প্রভাবের কথা আমরা জানি, বিভিন্ন মিডিয়ায় আমরা তার মাধ্যমে আমরা জেনেছি। সুতরাং এগুলো যদি প্রপারলি অ্যাড্রেস, কারণ ক্রিকেট বোর্ডের পক্ষে ঢাকায় বসে বাংলাদেশের 64 জেলায় এই কার্যক্রমগুলো মনিটরিং করা কিন্তু ইটস নিয়ারলি ইম্পসিবল। এইটা একমাত্র সম্ভব পৃথিবীর সবগুলো টেস্ট প্লেয়িং নেশনে কিন্তু রিজনাল স্ট্রাকচার ইজ ভেরি স্ট্রং। আপনি ইন্ডিয়াতে যান, ইংল্যান্ডে যান, অস্ট্রেলিয়াতে যান, তাদের রিজনাল স্ট্রাকচার অনেক বেশি স্ট্রং। তাদেরকে ফান্ডিং করা হয়, তাদের ক্ষমতা অনেক বেশি, তাদের কাজের পরিধি অনেক দীর্ঘ। তো এই বিষয়গুলো আমরা দীর্ঘদিন ধরে এইসব কথা বলে আসছি, কিন্তু আনফর্চুনেটলি কিন্তু আমরা সেদিকে হাঁটতে পারিনি এ পর্যন্ত। আমরা প্রত্যাশা করি তামিমের নেতৃত্বে সামনে যে ক্রিকেট বোর্ড আসবে, আমরা প্রত্যাশা করি যে তারা এই বিষয়গুলো অ্যাড্রেস করবেন এবং ক্রিকেটটার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে বিশেষ করে নজর দেবে। আমাদের সবার ফোকাসটা থাকে হচ্ছে আসলে ন্যাশনাল টিমের দিকে। ন্যাশনাল প্লেয়াররা যেই প্রক্রিয়ার মাধ্যমে ন্যাশনাল পর্যায়ে পৌঁছায়, সেই প্রক্রিয়াগুলোতে কিন্তু আমাদের খুব একটা নজরদারি কখনো ছিল না, এবং সেখানে আমাদের দুর্বলতা আছে। আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে যেই কোচিং স্টাফরা আছে তাদের মান নিয়ে অনেক প্রশ্ন আছে। আমাদের এখানে যে ফ্যাসিলিটিস আছে, এই ফ্যাসিলিটিস নিয়ে অনেক প্রশ্ন আছে। আমরা ক্রিকেট বোর্ড আর্থিকভাবে যে সক্ষমতা আছে, এই আর্থিক সক্ষমতাটা কিন্তু আমরা প্লেয়ারদের ফ্যাসিলিটেট করার জন্য, প্লেয়ারদেরকে ইনফ্রাস্ট্রাকচারালি ফ্যাসিলিটেট করার জন্য আমরা কিন্তু খুব একটা বেশি উদ্যোগ আমরা গ্রহণ করতে পারিনি। তো এইসব জায়গাতে আমি প্রত্যাশা করব যে নতুন বোর্ড কাজ করবে এবং যদি এইসব বিষয়গুলোকে অ্যাড্রেস করে যদি আগানো যায়, আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট আবারও ঘুরে দাঁড়াবে।